আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। দেশের আবেগের জায়গা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা স্থানে তারা এসব কথা বলেন। বিএনপি নেত্রীর খোঁজ নিতে শনিবার হাসপাতালে ছুটে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গেল 23 নভেম্বর রবিবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর রাখা হয়েছে সিসিইউতে, সেখানেই চলছে তার চিকিৎসা। উনার জন্য পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি উনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? ফারহিনা, আপনি যেমনটা বলেছিলেন, আমি এর আগেও বলেছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছেন। তবে আমরা একটা তথ্য পেয়েছি, বেগম খালেদা জিয়া ভোর রাতের দিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি মুখে তরল খাবার গ্রহণ করছেন। তবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দিলে এই বিষয়টির সত্যতা আসলে ওভাবে পাওয়া যাবে না এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে ডাক্তার এজেডএম জাহিদ এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এদের বিবৃতি ছাড়া যাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তার বিদেশে যাওয়ার বিষয় নিয়ে কোনো প্রকার মতামত বা কোনো প্রকার সংবাদ যাতে প্রচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা না হয়, সেই জিনিসটা কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আপনাকে আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু এখানে বিএনপি নেতাকর্মীদের তেমন একটা ভিড় ছিল না, কিন্তু বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু বিএনপি নেতাকর্মীদের ভিড় এখানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত প্লাকার্ড, সাইনবোর্ড সহ এখানে এসেছেন এবং তারা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য এখান থেকেই দোয়া কামনা করছেন। এবং আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, যদিও দলীয় নেতাকর্মীরা এসে এখানে ভিড় করছে, কিন্তু এই পাশে অর্থাৎ এই এভারকেয়ার হাসপাতালের সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি নির্বিঘ্নেই চলাচল করতে পারছে। কোনো প্রকার জটলা বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখানে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তো ফারহিনা, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। এরপর হতে পারে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে চলছে এ বিচারিক কার্যক্রম। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে ইনু। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষী গ্রহণের বিষয়ে শুনানি হবে আজ। এছাড়া র্যাবে থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সাবেক এএসপি মহিউদ্দিন ফারুকী, এডিসি আলিপ উদ্দিন ও এডিসি মশিউর রহমানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জিএম মাহমুদ। মাহমুদ, বিচার প্রক্রিয়ার সর্বশেষ কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন।
পারহিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটো ট্রাইব্যুনালে কিন্তু আজ বিচারিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগের উপর কিন্তু বিচারিক কার্যক্রম 11টার কিছু সময় পরেই শুরু হয়ে গিয়েছে। এই যে 8টি অভিযোগ আসলে আনা হয়েছে তার বিরুদ্ধে, সুনির্দিষ্ট 8টি অভিযোগ। এখানে 6 জনকে হত্যার নির্দেশনা এবং ষড়যন্ত্র এইরকম 8টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগের বিরুদ্ধে, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। সেই আপিলের উপর কিন্তু এতক্ষণ ধরে শুনানি চলল। আসামি পক্ষের আইনজীবী তিনি এর উপর শুনানি করলেন। কিছুক্ষণ পরে এই বিষয়ে আদালত আদেশ দিবেন। আদেশের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মামলার যুক্তিতর্ক, এই মামলার যে আনুষ্ঠানিকভাবে যে সূচনা বক্তব্য উপস্থাপন সেটি শুরু হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি উপস্থিত রয়েছেন এবং এই সূচনা বক্তব্য তিনি আসলে উপস্থাপন করবেন, আমরা এমনটি জেনেছি। আসলে এই যে ওনার বিরুদ্ধে যে 8টি অভিযোগ আনা হয়েছে এর পক্ষে ওনার আইনজীবী যে যুক্তিগুলো তুলে ধরেছেন এই যুক্তিগুলো কিন্তু এতক্ষণ শুনলেন। এরপরই এর উপর আসলে আদেশ দিবেন। এছাড়া কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এর আগে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আজ আসামি পক্ষের সাফাই সাক্ষী নেওয়ার কথা রয়েছে এবং এ বিষয়ে একটি বিচারিক নির্দেশনাও আসবে। আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। পারহিনা। ধন্যবাদ মাহমুদ। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত 25 নভেম্বর বেঁধে দেওয়ার সময় দাবি আদায় না হওয়ায় আগামীকাল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দিলে 3 ডিসেম্বর আধা বেলা এবং 4 ডিসেম্বর আমরা পূর্ণ শাটডাউনে যাবে তারা। এর আগে গত 25 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 1 সপ্তাহের কর্মসূচির এই রোডম্যাপ ঘোষণা করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। পিছিয়ে আছে, আমাদের দাবি হচ্ছে এই যে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টের 10ম গ্রেড বাস্তবায়ন। এটা মেনে নেওয়া না হলে পরবর্তীতে আমাদের 3 তারিখে অর্ধদিবস কর্মবিরতি এবং তাতেও যদি কাজ না হয় 48 ঘন্টা পরে এরপরে আলটিমেটামের পরে 4 তারিখে আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে ঢাকা সহ সারা দেশে দোকান বন্ধ রেখেছে মোবাইল ফোন বিক্রেতারা। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB এই কর্মসূচির ডাক দেয়। দাবি আদায়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করছে তারা। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের MD তানভীর মাহমুদ মারা গেছেন। তিনি কারাগারে অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বেলা 1:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকাল 4টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 10:30টার দিকে তিনি মারা যান। তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। মোকামের সরবরাহ কমায় দিনাজপুরে 2 দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা। ভারত থেকে আমদানি না হলে পেঁয়াজের দাম আরও বাড়বে বলছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চলতি বছরের 30 আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানির পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, পেঁয়াজের দাম বাড়ার আর কি কারণের কথা বলছেন ব্যবসায়ীরা? এছাড়া ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন।
জি ফারহিনা, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আসলে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার কারণে মূলত এই দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে কিন্তু দেশের বাজারে যেসব দেশি পেঁয়াজ রয়েছে সেগুলো সরবরাহ কমে গেছে, যার জন্য কিন্তু মোকামি দাম বৃদ্ধি পেয়েছে। আজকে কিন্তু 4,000 টাকা মন হিসাবে কিন্তু এই দেশি পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে, যার জন্য খুচরা বাজারে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগেও দেখেছিলাম যে এইসব পেঁয়াজ 75-85 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেগুলো আজকে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি দরে। অর্থাৎ এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের অভিযোগ যে আসলে অনেক সময় কিন্তু মোকামের সরবরাহ কমের অজুহাতে কিন্তু খুচরা বাজারে কিন্তু দাম বৃদ্ধি করে দেওয়া হয়, এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ ভোক্তাদের। সেই সঙ্গে কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি কিন্তু একটি মানে চাওয়া সাধারণ ক্রেতারা বলছে যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি হয় সেক্ষেত্রে দাম অনেকটাই কমে যাবে। আপনাকে জানিয়ে রাখি, চলতি বছরের 30শে আগস্ট থেকে কিন্তু এই হিলি স্থল বন্দর দিকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আর তারপর থেকে কিন্তু বিভিন্ন সময় দাম কোনো সময় কিন্তু কমেছে, আবার কোনো সময় কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একদিনের ব্যবধানে 15 টাকা বৃদ্ধি পাওয়া এটি একটি সাধারণ ক্রেতাদের কাছে কিন্তু একটি অনেকটাই বাড়তি বোঝা হিসাবে কিন্তু দাঁড়িয়েছে। তো এখন পর্যন্ত পেঁয়াজের বাজার নিয়ে কোনো প্রকার সুখবর নেই, ক্রেতাদের মধ্যে কিন্তু অনেকটাই মিশ্র প্রতিক্রিয়া অর্থাৎ ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি, এদিকে কিন্তু আদা এবং রসুনের দাম সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। আদা 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং রসুন 60 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো ফারহিনা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে পেঁয়াজের বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।